স্পেনে মির্জাপুর 0 স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আগামীকাল, ইনফ্যাক্ট আজকে, এখন রাত 12টা বাজে, আজ জুলাই গণহত্যার প্রথম রায়টি আজকে ঘোষণা করা হবে এবং এই গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে ইতিমধ্যেই আদালতে আইনজীবীরা বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন যে মাস্টার মাইন্ড ছিলেন তখনকার প্রধানমন্ত্রী, এখন যে পতনটি ঘটানো হয়েছে শেখ হাসিনার, একটি ফ্যাসিস্ট রিজমের প্রধান হিসেবে সে দীর্ঘ সময় কাজ করেছে। এই 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 জায়গাটিকে আগে নিয়ে আসা হয়েছে এবং সেই হিসেবে যেটাকে আমরা বলি হুকুমের আসামি হিসেবেও সে, এবং সরাসরি তার এই গণহত্যার সঙ্গে যুক্ত থাকার একাধিক প্রমাণ রয়েছে। আইনের ভাষায় যেগুলোকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে, যে পরোক্ষ প্রমাণও রয়েছে এবং প্রত্যক্ষ প্রমাণও রয়েছে। এটি আইনজীবীরা প্রমাণ করার চেষ্টা করেছেন এই কয়দিনে। একটি মামলার রায় হবেন। বিরোধী পক্ষের যে আইনজীবী ছিলেন তার কথা আমরা শুনেছি, তিনি বলেছেন যে ট্রাইব্যুনালে তিনি যেভাবে অ্যাক্ট করেছেন তার ক্লায়েন্টদের হয়ে, তাকে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি, বরঞ্চ সুষ্ঠু বিচারের শেষ পর্যন্ত চেষ্টা তারা করেছেন। এখন বিচারের রায় কী হবে সেটি দেখার জন্য আমাদেরকে আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে এবং এই রায়কে নিয়ে সারা দেশেই কিন্তু বেশ কিছু নাশকতার ঘটনা ঘটেছে। সেই জন্য আমাদের আজকের যে বিষয় আমরা আলোচনায় রেখেছি, জুলাই গণহত্যার রায় ও সার্বিক পরিস্থিতি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর মজলিসের শুরা সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনাম দেখে আসবো দর্শক, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। শেখ হাসিনার জুলাই মানবতা বিরোধী অপরাধ মামলার রায় কাল, সর্বোচ্চ সাজার প্রত্যাশা প্রসিকিউশনের, রায়ে দেখবে গোটা বিশ্ব। রাজধানী সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, সড়ক অবরোধ, 4 জেলায় বিজিবি মোতায়েন, বিশৃঙ্খলা ঠেকানো হবে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু ভোট করা ইসির একার পক্ষে সম্ভব নয় বললেন সিইসি। সামনে যে নির্বাচনটা আমরা যাতে একটা সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে যাতে একটা নির্বাচনটা অর্গানাইজ করতে পারি, এটা আপনাদের সহযোগিতা চাও আমাদের মূল উদ্দেশ্য। নির্বাচন গ্রহণযোগ্য করতে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা। একটি গোষ্ঠী দেশে অনিশ্চয়তা তৈরি করতে চায়, অভিযোগ বিএনপি। কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সংশয় দূর করার আহ্বান জামায়াত জোটের। এবং দেশের অর্থনীতি এখন ভালো অবস্থানে, মূল্যস্ফীতি নেমেছে 8%, জানালেন অর্থ উপদেষ্টা। এই যে ফরেন এক্সচেঞ্জ বেড়েছে, রিজার্ভ বেড়েছে, ইভেন এক্সপোর্টও বাড়ছে। আমরা দেখছি চ্যালেঞ্জের মধ্যে বাড়ছে, যখন এক্সপোর্টাররা নিতে এসে করছে, ব্যবসায়ীরা শ্রত হচ্ছে, কিন্তু ইকোনমি তো মোটামুটি একেবারে ধ্বংস হয়ে যাবে। ধ্বংসটা আরো বেটার হয়েছে। সামাজিক উন্নয়ন নিশ্চিত করার আহ্বান। শিরোনাম শুনছিলেন। বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমি সারোয়ার তুষার আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আসলে শেষ দীর্ঘ সময় ধরেই আপনাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক শুনছি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। আগামীকালকে হলো এই যে গণ অভ্যুত্থানটি ঘটেছে বাংলাদেশে, সেই গণ অভ্যুত্থানের অন্যতম যে ঘটনা, সেই ঘটনার একটি রায় হচ্ছে। এটাকে অনেকে ঐতিহাসিক রায় বলতে পারেন, বা এটি আসলে প্রথম একটি কার্যকর পরিস্থিতি নেওয়া যেখানে শহীদদের জন্য দেশ বা রাষ্ট্র দায় স্বীকার করা, যেটি এই জায়গাতে এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি দেখছেন? এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচারের রায় নিয়ে কিন্তু শেখ হাসিনা নিজেও কিছুটা সক্রিয় মনে হচ্ছে ভারতের। যদিও ভারত গত 2-3 দিনে ভারতের বিভিন্ন কার্যক্রমে, সরাসরি না কিন্তু বিভিন্ন কার্যক্রমে বোঝা যাচ্ছে না যে ভারত যে খুব শেখ হাসিনাকে সমর্থন করছে তাও না, আবার সমর্থন না দিয়েও এক ধরনের
চুপ থাকতে না বলেও এক ধরনের সমর্থন করা যায় সেটাও করছি না। সব কিছু মিলিয়ে আসলে আমাদের দেশে কি পরিস্থিতি, এরপরে তো আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি দেওয়াই আছে। আপনাকে ধন্যবাদ। এটা অবশ্যই ঐতিহাসিক রায়। আমরা তো যেহেতু আদালত শেষ পর্যন্ত আদালত সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা রাজনীতির জায়গা থেকে বলতে পারি যে এই পুরো গণহত্যাটা জুলাইয়ের, যেটা জাতিসংঘ এটাকে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হিসেবে সাব্যস্ত করেছে, আর আমরাও দেশের ভেতর থেকে এটা এত এভিডেন্ট, এখানে শেখ হাসিনার নির্দেশ, শেখ হাসিনার যুক্ততা, জড়িত থাকা এবং তার পুরো সার্কেল যারা আরও ওই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী সহ শেখ হাসিনার যে ঘনিষ্ঠ যারা ছিলেন তাদের এখানে এই গণহত্যার ঘটনাটা এত এভিডেন্ট যে আমরা এই রায়ের সর্বোচ্চ সাজা আশা করি। এখন রায় আমরা বলতে পারি, আদালত হয়তো সেটা আদালতের ব্যাপার, যে এই রায়ের কী রায় হবে সেটা আনুষ্ঠানিকতা মাত্র, কারণ এটা এত এভিডেন্ট যে এই গণহত্যাটা তিনি সংগঠিত করেছেন তার দল এবং ওই সময়কার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। ফলে এটার বাংলাদেশের আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি আমরা, মানে এটা হলো ইনসাফ তৈরি করা দরকার, ইনসাফের জন্য ইনসাফের সাথে দরকার। আমাদের সাথে বিভিন্ন সময় শহীদ ফ্যামিলিদের কথা হয়, অনেক ফ্যামিলি আসছেন আমাদের সাথে, যেমন শহীদি আমিনের বাবা থেকে শুরু করে এরকম অনেক শহীদ ফারহানের বাবা, তারা কিন্তু, আমরা তো নির্বাচন এরকম অনেক কিছুর মধ্যে রাজনৈতিক দলগুলো ঢুকে গেছে, তারা কিন্তু দুটো জায়গায় আটকে আছেন, হচ্ছে বিচার আর সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি। এটা তাদের খুব, মানে আমরা হয়তো ভাবি যে তারা কিছু বোঝেন না, কিন্তু তারা এই ব্যাপার সমস্ত কিছুর ব্যাপারে তারা খুব ওয়াকিফাল এবং কনসার্ন। ফলে এইটার, আর ভারতের যে প্রসঙ্গটা বললেন, ভারত এক অর্থে শেখ হাসিনা ভারতের জন্য শেখ হাসিনা একটা বোঝা হয়ে গেছে, বার্ডেন। কিন্তু আবার যেটা আপনি বললেন যে ভারত এই মুহূর্তে তাকে ফেলেও দিতে পারছে না, কারণ সে বাংলাদেশের বিরুদ্ধে তাকে ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু ডেফিনেটলি এরকম একটা, যত এই ধরনের যখন রায় হয়ে যাবে, এই রায় যখন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে, তখন কিন্তু ভারত আরও চাপে পড়বে। এবং আমাদের সরকারের উচিত যে এই রায় ঘোষণার পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সিরিয়াস কূটনৈতিক তৎপরতা চালানো উচিত, আন্তর্জাতিক লেভেলে তার যাওয়া উচিত, যেখানে তার যাওয়া উচিত, এবং এই ক্ষেত্রে জাতিসংঘের সহায়তা নেওয়া উচিত। জাতিসংঘ যখন এই রিপোর্টটা পেশ করেছিল, তখন তারা বলেছিল যে এই ব্যাপারে তারা সহযোগিতা করবে, ফলে সরকার উচিত সেই সহযোগিতার কথা চিন্তা করা। এবং এর বাইরে আপনি শিরোনামে যেটা দেখা গেল, আওয়ামী লীগের এক ধরনের, বা আওয়ামী লীগই ধরে নিতে হবে যে আওয়ামী লীগ এটার সাথে জড়িত, এই যে ধরনের নাশকতাগুলো সারা দেশে হচ্ছে, এটা আওয়ামী লীগের তো আর রাজনৈতিক চরিত্র বলতে কিছু নাই। আমরা অনেকদিন ধরে বলে আসছি যে আওয়ামী লীগ যে রাজনৈতিক দল কিনা, এটা তাকে আদালতে প্রমাণ করে আসতে হবে, মানে দল হিসেবেও কিন্তু তাকে বিচারের মুখোমুখি হওয়া উচিত। কিন্তু এখন যেগুলো করছে, এই ধরনের নাশকতা করে বাংলাদেশের মানুষের অনুমতির বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের, মানে তাদের যে সর্বশেষ যে আপনার সুযোগ, বা আমি বলবো যে সম্ভাবনা, এটুকু তারা শেষ করে দিচ্ছে। এবং আর তাদের আর আওয়ামী লীগ হিসেবে, এখানে বাংলাদেশে মুসলিম লীগ, এই দেশে মুসলিম লীগের রাজনীতি শেষ হয়েছে, সেটাও হয়েছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে তারা যখন বিপুলভাবে তারা পরাজিত হয়েছে, তখন তাদের রাজনীতিটা আবেদনটা ফুরিয়ে গেছে। আওয়ামী লীগ যে কায়দায় নিজেদেরকে যেদিকে দিনকে দিন নিয়ে যাচ্ছে, এখনও এই দেশে, এটা হলো দুর্ভাগ্যজনক যে এখনও এই দেশে কিছু লোক আওয়ামী লীগ ইলেকশন না আসলে কীভাবে ইলেকশন হবে এই ধরনের কথা টেলিভিশনে মিডিয়া এসে বলে, তাদের ঘুম হারাম হয়ে যায়, তারা দুশ্চিন্তাগ্রস্ত থাকে। কিন্তু আপনি যদি ইন প্র্যাকটিস আওয়ামী লীগের ক্যারেক্টারগুলো খেয়াল করেন, আওয়ামী লীগ যেগুলো করছে, এটাতে তো আর তার রাজনৈতিক, সম্পূর্ণ একটা রাজনৈতিক দলের ক্যারেক্টার বিসর্জন দিচ্ছে। আমি একটা বিরোধী দল নেতা হিসেবে যদি সরকার আমার উপর জুলুম করে, আমাকে যদি ভুয়া মামলায় জেলে নেয়, তাহলে আমার দল, আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে যারা সমর্থন করে, বাংলাদেশের জনগণ এটাকে রাজনৈতিকভাবে নেবে এবং রাজনৈতিকভাবে ওই সরকারকে চাপ তৈরি করবে, আমাকে বের করে নিয়ে আসার চেষ্টা করবে। কিন্তু আমি যদি এই যে আওয়ামী লীগ যেগুলো করছে, এগুলো করলে কি আর কোনোভাবে দল থাকে, কোনোভাবে আর জনগণের পক্ষে থাকে না। ফলে এই জিনিসগুলো তারা চিন্তা করে না, বা এবং যেটা খুব অদ্ভুতভাবে তাদের দলের মধ্যে আমরা যেটা আশা করেছিলাম যে বেশিরভাগ যারা এই গণহত্যার সাথে সরাসরি জড়িত না, কিন্তু আওয়ামী লীগ দলীয় কাঠামোর মধ্যে ছিল, তারা প্রত্যাখ্যান করবে শেখ হাসিনাকে এবং এই যে সাংগঠনিক কাঠামোটা বা যে সাংগঠনিক কমিটিটা যেটা ছিল। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই দলের একজনকে আমরা আজকে পর্যন্ত পাই নাই যারা প্রকাশ্যে বলেছে যে হ্যাঁ আমাদের ভুল আছে, শেখ হাসিনার শাস্তি হওয়া উচিত, এই গণহত্যার সাথে যারা জড়িত তারা শাস্তি হওয়া উচিত। এটা না করে আপনি কিভাবে সমাজের মধ্যে নর্মালাইজ হবেন আমি ঠিক বুঝতে পারি না। মানে আওয়ামী লীগ এটা নিয়ে কীভাবে, বা আওয়ামী লীগের যারা সমর্থক আছে বা যারা দলের বিভিন্ন পর্যায়ে একসময় নেতা ছিলেন স্থানীয় পর্যায়ে, তাদের মধ্যে কিন্তু আমরা এই ধরনের কথাবার্তা দেখি না, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। তাদের উচিত এটা মানে ডিজাউন করা শেখ হাসিনাকে এবং শেখ হাসিনার সহ তাদের যে প্রধান নেতৃত্ব। আমি একটু আপনার এই কথার সাথে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হলো যে এই যে ডিজন করা এই ডিজনটা আওয়ামী লীগের এখনও, আপনি যেটা বলছেন যে গণহত্যার সাথে সরাসরি জড়িত নয়,
এমন লোক এবং এমনকি হয়তো সে দীর্ঘ সময় ধরে রাজনীতি করছেন এবং জনসেবার সাথে তিনি একসাথে কাজ করছেন, এই ধরনের নেতারা ডিজোন কেন করছেন না? এটি কি আওয়ামী লীগের দলীয় কাঠামোর মধ্যে তারা এক থাকছেন দৃঢ়তা, নাকি কোনো ভয়, যে অনেকে বলেন সভানেত্রীর ভয়, নাকি এইটাই আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে আওয়ামী লীগের মতো এত একটি রাজনৈতিক দল নিজেদেরকে, আওয়ামী লীগের মতো বলতে হলো যে তারা নিজেরাই নিজেদেরকে সবচেয়ে বেশি প্রশংসা করে, সেখানে তারা এইভাবে একটি ঘটনার সম্মুখীন হয়েও বোঝার মতো মেধা নেই? না, দেখেন, এটা আমাদের উচিত ছিল, যেমন পৃথিবীতে এরকম যখন ঘটনা ঘটেছে পৃথিবীর বিভিন্ন দেশে এরকম বড় বড় রাপচারের পরে একটা মানে ডিটক্সিফিকেশনের একটা প্রসেস শুরু হয়। আমরা কিন্তু শুরু থেকে বলেছিলাম যে একটা ডিআওয়ামিফিকেশন, মানে আপনার সমাজের এই লোকগুলোকে তো এই সমাজে অ্যাবজর্ব করতে হবে। আমরা তো সব লোককে, মানে যারা ক্রিমিনাল না, যারা কোনো অপরাধের সাথে জড়িত নয় কিন্তু আওয়ামী লীগ করেছে, সমর্থন করেছে, কোনো পদ পদবিতে ছিল, এই সব লোক তো আমরা বাংলাদেশ থেকে বের করে দিতে পারি না বা তাদের উপর আমরা জুলুম করতে পারি না, তাহলে আর ইনসাফ হয় না। যেটা আওয়ামী লীগ মানে হচ্ছে বেইনসাফি, আমরা তো সেটা করতে পারি না। ফলে এই লোকগুলোকে সমাজে অ্যাবজর্ব করার জন্য ডিআওয়ামিফিকেশন একটা প্রসেস আমাদের শুরু করা উচিত ছিল, যেটা অনেক দেশে ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন হয়, নানা ধরনের রিকনসিলিয়েশন, অনেক ধরনের কমিশন হয়, মানে কমিশন হয়। আমরা কিন্তু বলেছিলাম যে রিডেমশন অ্যান্ড রিকনসিলিয়েশন চলবে। আপনি অনুতাপ প্রকাশ করবেন, আপনি ডিজোন করবেন এবং তার মধ্যে দিয়ে আপনি সমাজে আবার ফিরে আসবেন স্বাভাবিক জীবনে, যদি আপনি বিদ্যমান অবস্থাটাকে মেনে নেন এবং এটার বিরুদ্ধে কোনো স্যাবোটাজ, কোনো ষড়যন্ত্র না করেন, তাহলে আপনি সমাজে আপনার যে সোশ্যাল রাইটস, অন্যান্য কালচারাল এবং মৌলিক অধিকার, এগুলোকে ক্ষুণ্ণ করতে পারবেন না। ঠিক আছে, কিন্তু এই প্রক্রিয়াটা হয় নাই। না হওয়ার ফলে যেটা হয়েছে, এটা বলেই শেষ করি, যে বিভিন্ন দল নানাভাবে আওয়ামী লীগকে গোপনে আসলে সমাজে আবার পুনর্বাসন করার চেষ্টা করছে, যারা কিনা ক্রিমিনাল। এটা হচ্ছে অ্যালার্মিং। আওয়ামী লীগ মানে যারা ভোটার একসময় সমর্থন করেছে, সেই ভোটারদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই। তারা ভোট দেবে এবং ভোট দেওয়ার মধ্যে দিয়েও এক ধরনের রিকনসিলিয়েশন কিন্তু হবে, মানে তারা এই নাজাত পাবে আর কি, একটা টানেল। এই ভোটটা একটা টানেলের মতো আর কি, এটা হচ্ছে লাস্ট এক্সিট, যেটার মধ্যে দিয়ে আপনি অন্য দলগুলোকে, বিদ্যমান দলগুলোর মধ্যে একটা দলকে বেছে নিয়ে আপনি আসলে এই টানেলের বাইরে চলে আসলেন। সেটা একটা জিনিস। কিন্তু আমরা যেটা এই প্রক্রিয়াটা সরকারি এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না হওয়ার কারণে যেটা হয়েছে, বিভিন্ন দল রাজনৈতিক বিশেষত যারা পেশি শক্তি নির্ভর রাজনীতি করতে চায়, তারা আসলে লোকাল এবং যাদের আসলে আওয়ামী লীগের বিভিন্ন, যেহেতু তারা অন্যায়ভাবে বিভিন্ন ব্যবসা করেছিল, এই ব্যবসাগুলো লুট করার জন্য, দখল নেওয়ার জন্য তারা স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সাথে নানাভাবে আমি বুঝতে পারছি। আপনার শেষ কথাগুলো নিয়ে এই মুহূর্তে আলোচনা আমি হয়তো বা যাবো না, কিন্তু আমি প্রথম যে অংশটুকু নিয়ে ইয়াসিন আরাফাত আপনাকে জানতে চাই, সেটি হলো যে একটি মেধাভিত্তিক জাতির ভেতরে আপনি সরাসরি যে অপরাধগুলো দেখেন, সেখানে অপরাধীর পক্ষ না নেওয়াটাই হলো জাতিগতভাবে উন্নতির যেটা কথা বলেন আপনি। বড় বড় ভবন আর বিশাল বিশাল সুন্দর পোশাক পরলে কিন্তু উন্নয়ন ঘটে না, এটি একটা সাধারণ। এই যে আওয়ামী লীগের যে কথাটা আমি সারোয়ার তারফের কাছে জিজ্ঞেস করলাম, যে সরাসরি দেখা যাচ্ছে যে আপনি তখন প্রধানমন্ত্রীর আসনে বসে আছেন এবং আপনার অধীনে যতগুলো বাহিনী রয়েছে মারণাস্ত্র নিয়ে, যারা মানব সেবার জন্য ছিল, জনসেবার জন্য ছিল, তারা উল্টো জনগণকে মেরেছেন। এরপরেও যে মানুষগুলো তথাকথিতভাবে বিশ্ববিদ্যালয়ে পাশ করা শিক্ষিত মানুষ এই দলের পক্ষে আছে, তারা কেন রিকনসিলিয়েশনে যাচ্ছে না? এটা কি তাদের মেধার সীমাবদ্ধতা, নাকি আসলে এইটা আমাদের জাতির দুর্ভাগ্য যে অপরাধীর স্বীকার না করেও এই অপরাধের পক্ষেই আমরা সাফাই গিয়ে যাই? কারণ আমরা মনে করি যে আর কিছু নাই হোক, আওয়ামী লীগকে আমাদেরকে খুব করে আমাদের সমাজে রাখতেই হবে। এবং কিছু কিছু রাজনৈতিক দল, যেটি স্যার অর্থস্যার বলেছেন, যে রাজনৈতিক দলগুলো তাদের ব্যক্তিগত স্বার্থের জায়গায়, দলের ব্যক্তিগত স্বার্থ আর কি, সেই জায়গাতেও এইখানে ছাড় দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টক শোতে সম্মানিত সঞ্চালক স্যার অর্থস্যার আমার সাথে আছেন। প্রশ্ন অনেকগুলো একসাথে জমে গেছে। আজকে যে একটা ঐতিহাসিক রায় হতে যাচ্ছে, এটা আমরা দিন শুরু করেছি, 12টা পার হয়ে গেছে। অবশ্য অবভিয়াসলি এটি একটা ঐতিহাসিক রায় হবে। আমরা যারা জুলুমের শিকার, আমরা যারা মজলুম, আমরা যারা ফেসিবাদতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা এই প্রত্যাশাটা করতেই পারি। যে প্রশ্নটা সামনে আসছে, দেখেন, আওয়ামী লীগ এমন একটি দল, আমি প্রায় সময় আলোচনা বলতাম, যখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, আমি আমার আলোচনায় এই কথাটি বেশিরভাগ বলার চেষ্টা করতাম। সুশীল সমাজের একটা অংশ প্রায় সময় শেখ হাসিনাকে উদাহরণ দিত কোনো একটা বিষয়ে, যে দলের ডান পাশ বাম পাশের নেতারা খারাপ,
শেখ হাসিনা ভালো, শেখ হাসিনা এই কথাটা বললেই তো হয়ে যায়, তিনি বলেন না কেন? কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আজকে পর্যন্ত শেখ হাসিনার যতগুলো অডিও লিক হয়েছে, জাতির সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসছে, শেখ হাসিনাকে সুস্থ মস্তিষ্কের মানুষ, ভালো মানুষ এবং পড়াশোনা করছে, রাজনীতির চিন্তাধারা, রাজনীতির নৈতিকতা বলতে যে কথা, পরমত সহিষ্ণুতা, এগুলো তার মধ্যে ন্যূনতম ছিল, একটা অডিও সে কথাটা বলে না। আপনি দেখেন, বাংলাদেশের আদালত কর্তৃক শেখ হাসিনাকে রং হার্টেড উপাধি দেওয়া হয়েছিল, আদালতের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, কথা বলেছিলেন বলে। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে তিনি যে মিডিয়াতে আসছে, তিনি যে অঙ্গভঙ্গি করে কথা বলতেন, এবং বাংলাদেশ থেকে যখন পালিয়ে যাওয়ার পরে প্রথম যখন অডিও আসে, সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যাচ্ছে তার বিরুদ্ধে 130টা মামলা হয়েছে, কথার কথা। তিনি বলেন আমি 130 জনের তালিকা পেয়ে গেছি, এদেরকে আমি খুন করব। সেগুলো একদম জাতির সামনে একদম স্পষ্ট ক্লিয়ার, এটা এআই দিয়ে বানানো না। তো এইরকম চেতনাধারী, এইরকম মস্তিষ্কের একজন মানুষ যদি একটা দলের প্রধান হয়, সেই দলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার দলের সদস্য হতে পারে, গ্র্যাজুয়েট একজন সদস্য হতে পারে, সাধারণভাবে একজন সদস্য হতে পারে, তারা একই চিন্তাধারা হবে। আমরা কি বলি, নেতা যদি সৎ হয় তার রুট লেভেল পর্যন্ত সবাই সৎ হতে বাধ্য। হ্যাঁ, কিছু হয়তো এদিক সেদিক যাবে, তো নেতাই তো সম্পূর্ণ অসৎ, নেতাই তো সম্পূর্ণ খুনে চিন্তার অধিকারী। ট্রাইব্যুনালে যে বিষয়গুলো প্রণিধানযোগ্য হিসেবে আমলে নিয়েছে, যেগুলো মাঝে মধ্যে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি, গুমের বিষয়টা যেটা আসছে, শেখ হাসিনা সে নির্দেশ দিত যে এই ব্যক্তিকে এই সিস্টেমে গুম করো। তিনি সেখান থেকে কোনো শব্দ পাওয়া গেছে যে তাকে খুন করার শব্দ তিনি শুনতে আনন্দ পেতেন, তিনি সাউন্ড লাইভে থাকতেন। তিনি, আমি জানি না সত্য কতটুকু, এটা মিডিয়ার মাধ্যমে আসছে। তো এই চিন্তা লালনকারী একজন ব্যক্তি, তিনি দুঃখ প্রকাশ করবে, সরি বলবে, তিনি তার নেতা যাকে তারা মন প্রাণ কিংবা অন্ধ ভালোবাসে, তারা তার জায়গা থেকে সরে আসবে, দুঃখ প্রকাশ করবে, এটা তো হতে পারে না। এই জন্য দল হিসেবে তারা যেরকম ফেসিবাদী আচরণ করেছে, ব্যক্তির জায়গায়, নেতৃত্বের জায়গায় তারা সবসময় ফেসিবাদী আচরণ করে আসছে। 28 অক্টোবর 2006 সালে লগি বৈঠে দিয়ে প্রকাশ্যে ঢাকার রাজপথে আসতে বলল, লগি বৈঠে দিয়ে পিটিয়ে মারা হলো, নৃত্য করা হলো। তারপরেও তিনি মিডিয়ার সামনে, জাতিসংঘের মহাসচিব সহ বান কি মুন তখন বিবৃতি দিলেন, তারপরেও তিনি সেগুলো অস্বীকার করলেন, মামলা তুলে নিলেন। তো শেখ হাসিনারা যুগে যুগে মানুষের উপরে ফেসিবাদী আচরণ করেছে। তারা বিরোধী দলে থাকলেও মানুষের উপর আক্রমণ করে, আর সরকারি দলে থাকলে রাষ্ট্রীয় সকল বাহিনীকে ব্যবহার করে তারা খুনের ঘটনা ঘটায়। আমি নিজে একজন ভিকটিম। আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, কার্যকরী পরিষদ সদস্য ছিলাম। ছাত্র শিবিরে থাকা অবস্থায় আওয়ামী ফেসিবাদের সময় 4 বার গ্রেপ্তার হয়েছি, 2 বছরের বেশি কারাগারে ছিলাম। আজকে আমার নখ সাক্ষী দিচ্ছে, এখানে আমাকে সুই ঢুকানো হয়েছিল, আমার পায়ের নখ ফ্লাশ দিয়ে তুলে ফেলা হয়েছিল, আমার শরীরের ডান বাম বা পিঠের পিছনে মাজায় এখনো দাগ আছে। আমি কি অপরাধ করেছিলাম? আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি কারোর প্রতি কোনো আঘাত করিনি কখনো। হ্যাঁ, আমি একটা রাজনৈতিক দলের সাথে আমার আদর্শ মিলতে নাও পারে, আমি ইসলামী আদর্শের কথা বলি, তারা গণতন্ত্রের কথা বলে, তারা ধর্মনিরপেক্ষতার কথা বলে। তো আপনি মত পার্থক্য হলেই, আমি তো একটা ছাত্র সংগঠনকে আমি লিড দিয়েছি বলেই আমাকে মেরে ফেলতে হবে, আমাকে খুন করতে হবে, আমাকে 48 দিন রিমান্ডে রাখতে হবে, আমাকে যন্ত্রণার নামে মানে আঙ্গুলের সুই ঢুকিয়ে আমাকে নির্যাতন করতে হবে। আমাকে যখন এই মোটা লাঠি দিয়ে পিটানো হচ্ছিল, আমার চোখ বাঁধা ছিল, র্যাব আমাকে নিয়ে গিয়েছিল, আমাকে এই শব্দটা বলছিল আমি যাতে আর জীবনে কখনো উঠে দাঁড়াতে না পারে। আমাকে যখন 3 দিন 72 ঘন্টা গুম করে রাখলো, আমাকে ডিবি 3 নম্বর টিমে দেওয়া হলো। 3 নম্বর টিমে নেওয়ার পরে তারা আবার আমাকে পিটা শুরু করলো। কিন্তু তারা যখন আমাকে, আমার মনে আছে যখন চোখ খোলা, আমাকে ঠিক এত মোটা বাঁশ দিয়ে যখন পিটাচ্ছে, আমি কোনো শব্দ করছি না। তো ডিবির তখন 3 নম্বর টিমের প্রধান ছিল ফজলুর রহমান, উনি এখন কোথায় আছে আমি জানি না। উনি বললেন, কিরে এরা এত পিটাচ্ছি, কোনো শব্দ করছে না কেন? আমি বলছি, আপনারা আমাকে যেই শরীরে পিটাচ্ছেন, এই শরীরে 3 দিন ধরে পিটিয়ে শরীরে অবশ হয়ে গেছে, আমার শোধ এখন নাই যে আমি কোনো ব্যথা পাচ্ছি কিনা। সাথে সাথে তাদের কয়েকজন এসে আমার জামা খুলে দেখলো, আমার প্রত্যেকটা শরীর কালো, রক্ত থকথক হয়ে আছে,
পুরো শরীর, এমন একটা জায়গা নাই যেখানে আমার পেটানো হয়নি। তো এটা আমি একজন ব্যক্তি মাত্র, ছাত্র শিবিরের হাজারো নেতাকর্মীকে নির্যাতন করা হয়েছে, জামাত ইসলামী, ছাত্র দল, যুব দল, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীকে, যাদেরকে তারা পটেনশিয়াল মনে করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদী মনে করেছে, এইভাবে হামলা করেছে। কয়জনের বিচার আজকে শেখ হাসিনা দিকে আপনি করবেন? কয়টা রায় দিলে, কয়বার ফাঁসি দিলে আজকে শেখ হাসিনার এই পাপের প্রায়শ্চিত্ত করা হবে বা সঠিক ইনসাফ হবে রায়ের ক্ষেত্রে? আমি একজন যদি দাবি করি, এভাবে শত শত আজকে মানুষ আছে। আজকে আমি শেষ করছি, আমাদের মায়েরা, আমি যতবার গ্রেপ্তার হয়েছে আমার আবার স্ট্রোক করেছে, মায়েরা চিন্তিত হয়েছে। আমাদের ছাত্রদলের নেতা রনি, যাকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল, তার ছোট্ট বাচ্চা পরে জন্মগ্রহণ করেছে। এই যে মায়েদের হাজারি, বোনদের হাজারি ক্রন্দন, মানুষের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, নির্যাতনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এটার মাস্টার মাইন্ড যিনি, নির্দেশনা যিনি দিয়েছেন, প্রধান যিনি ছিলেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। আমি জাতির সেই প্রত্যাশিত রায় প্রত্যাশা প্রসঙ্গটা বলে আমি বিরতিতে যাব। যে কথাটি ইয়াসিন আরাফাত বললেন, এই যে মজলুম যাদেরকে বলছেন, এই মজলুমদের একটা দল আছে কিন্তু, যেটি রাজনৈতিক বা সামাজিকভাবে তৈরি হয় না, সেটা জুলুমের বিরুদ্ধে মজলুমদের একটি দল হয়ে যায়। যেমন আপনি মায়ের ডাক একটি সংগঠন দাঁড়িয়ে গিয়েছে। এই যে আমরা বিভিন্নভাবে বলি যে গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী সংগঠন সবাই ছিল, কিন্তু ভেতরের যে শক্তিটা, এই শক্তির মধ্যে এই যে মায়ের ডাক, এই যে ইয়াসিন আরাফাত যদি রাজনৈতিক দলের বাইরে গিয়ে নিজে ব্যক্তি মানুষ হিসেবে কথা বলে, তার পরিবারের সদস্যরা, তার পরিবারের সদস্যদের দ্বিতীয়, সেকেন্ড কাজিন, থার্ড কাজিন, তারা যেমন বোঝার চেষ্টা করে এই দেশে কি এই দলটা শক্তিশালী কিনা, এটা আপনারা বুঝতেছেন কিনা রাজনৈতিক দল হিসেবে? এই প্রশ্নটার উত্তর চাইব সারার্থ স্যার। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা। বিরতির আগে সারার্থ স্যারের কাছে এই প্রশ্নই রেখেছিলাম। সারার্থ স্যার, আপনাদের সংগঠন আছে, আপনার এনসিপি, জামাত ইসলামী, আওয়ামী লীগ, বিএনপি, এগুলো প্রত্যেকটি রাজনৈতিক দল হলেও পৃথিবীতে কোনো রাজনৈতিক দল কিন্তু সার্বজনীন বলতে পারেন, কিন্তু সার্বজনীন একটি দল আছে যেটি আপনারা নিজেরাই সবচেয়ে বেশি বলেন হয়তো রাজনীতির জায়গায়, যে মজলুম, আপনারা মজলুমের পক্ষে। আসলে কি আপনাদের অবস্থান, আপনাদের বলতে সকল রাজনৈতিক দলের অবস্থান এই মুহূর্তে কি মজলুমের পক্ষে যাচ্ছে কিনা? আপনাদের কথাবার্তা এবং আপনাদের রাজনৈতিক চেতনা এবং নির্বাচন নিয়ে ক্ষমতার সামনে যাওয়া, ক্ষমতার কাঠামো নিয়ে চিন্তা করার পেছনে মজলুমকে আপনারা সামনে রাখছেন কিনা? দেখেন, রাজনীতি বা রাজনৈতিক দল মানেই হচ্ছে তারা ক্ষমতায় যেতে চাইবে, আমি নাথিং রং উইথ ইট, কিন্তু ডেফিনেটলি আপনি যেটা বলছেন যে বিবেচনাটা কি, আপনি কি করতে চান, এবং আপনি কি এই মজলুমদের ভুলে যেতে চান, কিংবা এই যে সকল জিনিস ঘটেছে অতীতে সেই জিনিসগুলো আবার ফিরিয়ে আনতে চান কিনা, বা সেটা ফিরিয়ে না আনার ক্ষেত্রে আপনার কমিটমেন্ট কি, এগুলো হচ্ছে বড় প্রশ্ন। যেটা হয় যে বড় রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দল মানেই তারা একটা ক্ষমতার প্রতিযোগিতায় ঢুকে গেছে, আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে মজলুম যারা আছে, মজলুমের আর্তনাদ, এবং বাংলাদেশের সব সেকশনের মানুষই কিন্তু আওয়ামী লীগের দ্বারা জুলুমের শিকার হয়েছে, এমন কোনো সেকশন বাকি নাই। একেবারে সমাজে সবচেয়ে প্রিভিলেজ থেকে শুরু করে সবচেয়ে যারা মানে অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে যারা দুর্বল তারা পর্যন্ত সবাই, এই শিশু থেকে শুরু করে অ্যাডাল্ট কেউ বাদ যায় নাই, নারী থেকে শুরু করে সব ধরনের মানুষ, আলেম ওলামা, ঠিক আছে, অন্য ধর্মের, মানে ধরেন আপনার হিন্দু ধর্মের মানুষও তো প্রচুর নির্যাতনের শিকার হয়েছে, আদিবাসীরা শিকার হয়েছে, এই যে সাঁওতালদের তো একেবারে বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে আওয়ামী লীগের ভেতরেও বড় নেতার দ্বারা ছোট নেতারা হয়েছে। এই যে আপনার যে ক্রস ফায়ার দেওয়া হলো, আব্বু তুমি কান্না করতেছো, যে একরাম কমিশনার একরাম, মানে বাংলাদেশের সমাজে ক্রস ফায়ার তো ছিলই, কিন্তু ওই ঘটনাটা কিন্তু পুরো বাংলাদেশে বিবেককে নাড়া দিয়েছিল, তার মেয়ের ওই আর্তনাদ, তার স্ত্রীর ওই আর্তনাদ, তাই না? ফেনীতে উপজেলা চেয়ারম্যান ছিল, এই যে গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে জামাতের নাম দেওয়া হয়েছিল যেটি। হ্যাঁ, ফলে এরকমই একটা, ফলে যেটা বক্তব্য আমার সেটা হলো যে এই যে মজলুম, এই মজলুমরাই কিন্তু আপনার সবচেয়ে বড়, মানে সকল দলমত নির্বিশেষে সব জায়গায় আপনি তাদেরকে পাবেন, ঠিক আছে? এবং তারাই কিন্তু আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন জুলাই মাসে যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, এটা কিন্তু তাদেরই নেতৃত্বে ঘটেছে। হ্যাঁ, ছাত্ররা নির্যাতিত হয়েছে, বৃহত্তর জনগণের আগে নির্যাতনের ইতিহাস ছিল, নির্যাতনের ট্রমা ছিল, সেখান থেকে তারা নেমে পড়েছে এই পুরো মজলুম। এবং এখানে এটা আমি যেটা বারবার বলি, কনসেপচুয়ালি আপনি কখনোই বলতে পারেন না যে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে গণ অভ্যুত্থান ঘটেছে, ঘটে নাই। রাজনৈতিক দলের কর্মীরা অবশ্যই ছিলেন,
এই গণঅভ্যুত্থানে ছাত্রদলের একটা ছেলে থাকতে পারে, ছাত্র শিবিরের একটা ছেলে থাকতে পারে, অন্য একটা দলের আমরাও ছিলাম, আমরা যারা রাজনৈতিক দলে ছিলাম বা ছিলাম না, সবাই ছিল। কিন্তু এইটা ঘটেছে কিন্তু এই যে মজলুম এবং জনগণ, মজলুমরাই জনগণ গঠন করেছে বাংলাদেশে। জনগণ কিন্তু সবসময় দেয়া থাকে না, আপনার দেশে জনসংখ্যা থাকে, নাগরিক থাকে। জনগণ হিসেবে কখন আপনি এসে নিজেকে ক্লেম করেন, যখন এরকম একটা বৃহৎ শক্তি, দানবীয় শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হয়, তখন হচ্ছে আপনি জনগণ, মানে কনসেপ্টের জায়গা থেকে। এই জনগণই বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটিয়েছে এবং বারবার ঘটায়। এই যে আজকে আমরা, এখন তো রাত 12টা পার হয়ে গেছে, আমরা আজকে কিন্তু মজলুম জননেতা মাওলানা ভাসানীর আজকে মৃত্যু দিবস, এবং তিনি, তার সাথে কিন্তু গণঅভ্যুত্থানের ইতিহাসটা জড়িয়ে আছে। 69 গণঅভ্যুত্থানে তিনি অন্যতম, বা বলা যাবে যে প্রধান ফিগার কিন্তু তিনি, ঠিক আছে। এবং তিনি সবসময় জনগণের রাজনীতিটা করেছেন। বাংলাদেশের জনগণ বারবার গণঅভ্যুত্থান ঘটায়, ছাত্ররা বারবার রক্ত দেয়, হ্যাঁ, কিন্তু এবং আপনি দেখবেন পরবর্তীতে রাজনৈতিক দলগুলো সেটা বিট্রে করে। এই যে জুলাই সনদ নিয়ে এত তর্ক বিতর্ক, আপনার আপাত দৃষ্টিতে মনে হবে যে এগুলো খুব লিগ্যাল তর্ক বিতর্ক মনে হয়, কিন্তু কোথায় অনরতা দেখাচ্ছি আমরা, যে আপনি আগের ইতিহাস আমরা কামব্যাক করতে দেবো না, আমরা আগের মতো 3 জোটের রূপরেখার মতো এটাকে ফেইলিয়ার বানাতে দেবো না। আমরা এটাকে ওই শাহাবুদ্দিন সরকার যেভাবে 29টা টাস্কফোর্সের রিপোর্ট বানিয়ে দিয়েছিল সংস্কারের জন্য, আপনি পরবর্তীতে করবেন না, এটাকে ফেলে দেবেন, এই জায়গায় আমরা যেতে চাই না। এই জন্যই কিন্তু এই অনরতা, যে আপনাকে আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে, সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে। এই কথাটা কিন্তু নতুন কোনো কথা না। বাংলাদেশের ইতিহাসে এই কথাটা, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, সবাই এমনভাবে অদ্ভুতভাবে তাকায়, অদ্ভুতভাবে রিয়াক্ট করে, মনে হয় যেন কথাটা আসমান থেকে নিয়ে আসা হয়েছে। আসলে কিন্তু তা না। বাংলাদেশের অতীত ইতিহাস আছে তো এরকম। 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে, মানে তত্ত্বাবধায়কের দাবিতে যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলন পরবর্তীতে বিএনপি এই আন্দোলনের চাপে আন্দোলনটা মেনে নিল এবং একটা সংশোধনী আনলো, ত্রয়োদশ সংশোধনী। সেই সংশোধনী কি, মানে এর মানে কি, আপনি আন্দোলনকে কনস্টিটিউশনালাইজ করলেন, সাংবিধানিক স্বীকৃতি দিলেন, তাই তো? ফলে এটা তো নতুন কিছু না। বাট প্রবলেম ইজ, ওই যে আমরা যে কারণে বারবার এই কনস্টিটিউশনাল তর্কগুলো করছি, এবং অনেক ব্যারিস্টার, আইনজীবীরা কিন্তু মানে আমাদের মুখ থেকে এগুলো শুনে তারা স্বস্তিতে থাকেন না, যে এরা কেন এগুলো নিয়ে কথা বলে। কিন্তু আমরাই তো বলবো, আমরা যারা সাধারণ মানুষ, যারা রাজনীতি করি, আমাদেরকে কনস্টিটিউশন এই ব্যাপারগুলো বুঝতে হবে, যে একটা সাংবিধানিক স্বীকৃতি জনগণের, এরশাদের আমলে 10 বছরের আন্দোলন এবং পরবর্তীতে বিএনপির আমলের আরও 4-5 বছরের আন্দোলন, এই যে 14 বছরের আন্দোলনটাকে আপনি নিয়ে এনে ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে তাকে আর্টিকুলেট করলেন সংবিধানের মধ্যে। সেটা পরবর্তীতে এসে দেখেন কত বছর পরে এসে ওই 2/3 জোরে আওয়ামী লীগ বাতিল করে দিল। আজকে আমাদের যে এই যে 2/3 টাইরানিটা বন্ধ করার জন্য যে আপার হাউসের একটা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা আসছে, কনস্টিটিউশনাল পোস্টগুলোতে নির্বাহী বিভাগ থেকে যেন নিয়ন্ত্রণ যেন না করা হয়, এই কথাগুলো আসছে, এগুলো কিন্তু এই অভিজ্ঞতা থেকে আসছে। এবং এটার উদ্দেশ্য হচ্ছে, আমরা কিন্তু আসাদ, তারপরে নূর হোসেন, শহীদ আসাদ আসবে, শহীদ নূর হোসেন আসবে, আবার শহীদ আবু সাইদ আসবে, আরেকটা শহীদের নাম আমরা পাবো, এবং সেই নাম নিয়ে আমরা আহাউহু করবো। এটা কিন্তু আমরা চাই না। আমরা আর চাই না এরকম রক্তাক্ত গণঅভ্যুত্থান বাংলাদেশে হোক। মানে আমরা চাই যে এখানে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়া থাকুক, যে আপনাকে ভোট দিবে, মানে আমাকে সবসময় এটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো আমি, যে আমার ভোটে 5 বছর পর পর সরকার বদলাবে, আমি সিদ্ধান্ত নেব, এবং এটা নিয়ে কোনোদিন বারবার যেটা হয় যে ক্ষমতা হস্তান্তরের মুহূর্তটা আসলেই বাংলাদেশ সংঘাতের মুখে পড়ে, এটা যেন না হয়। এবং এই সার্বিক যে আপনি মজলুম বললেন, দলগুলো যেভাবে গিয়ে আপনার জালেম হয়ে ওঠে, যারা সরকারে যায় তারা স্বৈরাচারী হয়ে ওঠে, এগুলো কিন্তু সব কানেক্টেড। ফলে আমরা যদি মজলুমের রাজনীতিটা বুঝি, তাহলে আমাদেরকে এই যে রাষ্ট্র কাঠামোর সংস্কার, মিনিমাম সংস্কার যেটা, এইটুকুতে সবাইকে অ্যাগ্রি করতে হবে। আমি একই বিষয় নিয়ে ইয়াসিন আরাফাত আসবো আপনার সাথে। আমি আর একটি লাইন যুক্ত করতে যাই। সারওয়ার তুষার মৌলানা ভাসানী পর্যন্ত এসে থেমে গিয়েছেন, কিন্তু মৌলানা ভাসানী 70-এর নির্বাচনে অংশ নেননি, 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েও। সেই যে ইতিহাসগুলো আমরা রাখিনি, এবং এটিও এই যে মজলুমকে বুঝতে না পারার যে একটা জাতিগতভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা এমন হয়ে গিয়েছি, এটার কারণ হলো যে আমরা নিজেরা নিজেদের ইতিহাস, নিজেরা বলতে হলো আমাদের রাজনৈতিক ক্ষমতায় যারা থাকেন তারা তাদের ইতিহাসগুলোকে এইভাবেই মূল্যায়ন করেছেন এবং মানুষ বুঝতে পারেননি। একই ব্যাপার আমি একটু বলে নেব, যে আপনি বাস্তিল দুর্গের যেই বিশাল আন্দোলনটি, সেই আন্দোলনটি এরকম হওয়ার পরে কিন্তু এখন ফ্রান্সের মতো চলে, এখন জার্মানির মতো চলে। আমাদের এই কতগুলো আন্দোলন লাগবে আমাদের, আসলে এইভাবে কতবার বিভিন্নভাবে মানুষ মারা যাবে, তারপর আমরা এই যে সোকল্ড গণতান্ত্রিক বা সোকল্ড ভদ্র বা সভ্য হব। দেখেন, 90-এর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে এরশাদকে পতন করার ক্ষেত্রে কয়টা প্রাণ গেল, তার হিসাবের সাথে যদি ধরো শহীদ মিলন, শহীদ আসাদ এদেরকে তুলনা করি, আর 2024-এ 5 আগস্ট কয়জনের প্রাণ গেল, তো ওই প্রাণের সাথে এই প্রাণ দেওয়ার হিসাব করলে সে গণ অভ্যুত্থানে জীবন দেয়া, এই গণ অভ্যুত্থানে জীবন দেওয়া মনে হচ্ছে যেন কয়েকশো অভ্যুত্থান একসাথে হলো। এই অভ্যুত্থানের মর্যাদাটা আমরা রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে আমরা কেন যেন পিছু টান দিচ্ছি কি, সেটা আবার রাজনৈতিক স্বার্থের জায়গা থেকে। বিভিন্ন রাষ্ট্রে
যেখানে যত রক্ত ঝরে, যত মূল্য যায়, তার ভিত্তিতে রাষ্ট্রের পরবর্তী পথযাত্রা ঠিক করা হয়। কিন্তু আমরা কেন যেন আমরা রাজনৈতিক স্বার্থের জায়গা থেকে আমরা সংস্কার করতে চাই না। আমরা ওই বাকি 20টা দলের চাপে হয়তো আমি কিছু মেনে নিচ্ছি, কিন্তু জনগণ স্পষ্ট দেখছে যে আমি যেটা মেনে নিচ্ছি আমি সহজে মানছি না, বাধ্য হয়ে মানছি। আমাকে ক্ষমতা যেতে হবে, না মানলে জনগণ কি বলবে, অন্য দলগুলো কি বলবে, মিডিয়া কি বলবে, আমি সেখানে মানছি। কিন্তু এগুলো আজকে আচরণগুলো কিন্তু একদম অফিস সিক্রেট। এগুলো কেন হচ্ছে? দেখেন, রাজনীতিতে সততা বলতে যে কথা, পরমত সহিষ্ণুতা বলতে যে কথা, এবং রাজনীতির সংস্কৃতির মধ্যে পরিবর্তন আনার যে আমরা একটা প্রত্যাশা করছিলাম যে 5ই আগস্টের বিপ্লবের পরে এবার মনে হয় চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, এবার মনে হয় দুর্বৃত্তায়ন বন্ধ হবে, এবার মনে হয় সবাই জনগণের মতামতের ভিত্তিতে তার ক্ষমতায় কে যাবে না যাবে সেটা ঠিক করবে। কিন্তু এখন আমরা কি দেখি যে না, চাঁদাবাজিও বন্ধ হয় নাই, দখলবাজিও বন্ধ হয় নাই। আমি যেদিন পুরান ঢাকায় পাথর মেরে মানুষ হত্যা করা হলো, তার 2 দিন পরে মনে হয় জামাত ইসলামের কর্মসূচি ছিল, বিএনপির একজন নেত্রীর সাথে আমি টকশোতে অংশগ্রহণ করলাম। তিনি একটু রিয়েক্ট করলেন যে পাথর মেরে যাকে খুন করা হলো আর যারা পাথর মারলো উভয় আমাদের দলের, তা আপনারা মিছিলে নামলেন কেন? আমি আকাশ থেকে পড়লাম যে আমার চোখের সামনে যেই সমাজটাকে আমি সভ্য মনে করি, আধুনিক সমাজ মনে করি, জেনজিদের সমাজ মনে করি, সেই সমাজে আপনি 2 গ্রুপে মারামারি করবেন, পাথর মেরে মানুষ হত্যা করবেন, আমি তার প্রতিবাদ করতে পারবো না? তা আমি আপনার রাজনৈতিক দল রেখে লাভ কি? আমি আপনার সাথে বিলীন হয়ে যাই, মিশে যাই। তো আমাদের রাজনৈতিক নেতারা যখন এই চিন্তা করে, তাহলে মাঠের লোকজন কি চিন্তা করবে? এবার সত্যিকার অর্থে আমাদেরকে যখন জামাতের প্রার্থী ঘোষণা করা হয়, আমরা যখন মাঠে ময়দানে কাজ করি, আমাদের দৃঢ় বিশ্বাস ছিল এইবারে আর 53 বছরের রাজনীতির যে সংস্কৃতি, নির্বাচন সংস্কৃতি, সেটা আর হবে না। প্রচারে বাধা দেয়া, পোস্টার ছিঁড়ে ফেলা, তারপরে ফেস্টুন ছিঁড়ে ফেলা, মহিলাদের প্রোগ্রামে বাধা দেয়া বা এগুলো হবে না। কিন্তু আশ্চর্যজনক লক্ষ্য করলাম আবার একই কাদা সবগুলো হচ্ছে। আমি নাঙ্গলকোট থেকে প্রার্থী, আপনার জানেন, নাঙ্গলকোট লালমাই থেকে কুমিল্লা 10 থেকে আমার অসংখ্য পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, গোবর মাখা হয়েছে। তো মানুষের তো এখন বিবেক খোলা, চোখ আজকে তাদের তারা সব কিছু দেখে। আমার একটা পোস্টারে গোবর মারার কারণে তাদের কি ভোট বেড়ে যাবে না কমবে? আমার পোস্টারগুলো দেখ, তারা দেখছে যে একই জায়গায় বিএনপির পোস্টারও আছে, জামাতের পোস্টারও আছে, কিন্তু জামাতেরগুলো ছিঁড়া, দাঁড়িপাল্লাগুলো ছিঁড়া। এর জন্য একদম সুস্থ বিবেক সম্পন্ন মানুষ যখন দেখবে, ওই ব্যক্তি কি তাদেরকে বাহবা দিবে না তারা ভোট কমবে? এই অনুভূতিগুলো কেন রাজনৈতিক দলের ভিতরে জাগ্রত হচ্ছে না আমার বুঝে আসছে না। আমরা কেন আবার 53 বছর ওই গণ্ডির মধ্যে ফিরতে চাই? একটা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন, আদর্শিক পরিবর্তনের যে কথা আমরা বারবার বলে আসছি, বিশেষ করে জেনজিরা বলছে, এটাকে কিন্তু সকল রাজনৈতিক দলকে ধারণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ছাত্র শিবিরের ভূমিধস বিজয়, এগুলা আগামী রাজনীতির প্রভাব কতটুকু ফেলবে না ফেলবে জাতি সেটা নির্ধারণ করবে। কিন্তু একটা জিনিস আমি মনে করি বিবেক সম্পন্ন মানুষের চোখে নাড়া দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ব্যাপারে প্রথম প্রতিবাদটা কি হয়, চারুকলায় শিবিরের যে বিলবোর্ড ছিল, সেখানে নারী হিজাব পরা ছিল, তার ছবিটা বিকৃত করা হলো। একজন যিনি চোখ হারাইছেন, জুলাই যোদ্ধা, তার ওখানে চোখ আরেকটা সে খুলে দিয়ে তাকে বিকৃত করা হলো, পোস্টার ছিঁড়ে ফেলা হলো। আমাদের অ্যানালাইসিস বলে, আমরা বিভিন্ন তথ্য নিয়ে দেখলাম যে এই ছিঁড়ে ফেলাটা আমাদের জনপ্রিয়তা আরও বাড়িয়েছে, শিবিরের জনপ্রিয়তা আরও বাড়িয়েছে। যারা এই আচরণগুলো করবে তাদেরকে প্রত্যাখ্যান করা শুরু করছে। দেখেন, বাংলাদেশের শিক্ষিত সমাজের হার, মিডিয়া দেখা, টেলিভিশন দেখা, সোশ্যাল মিডিয়া দেখা, সবাই কিন্তু দেখে বিশ্লেষণ করে। আমি আশ্চর্য হয়ে শুনলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের দিন রেজাল্ট যে ফজরের সময় প্রকাশিত হলো, ফজরের সময় অনেক চা দোকান খোলা ছিল, তার রেজাল্ট জানতে চায়। তো ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ছোট্ট গণ্ডির মধ্যে একটা নির্বাচন, তা জনগণের আগ্রহটা কেন? কারণ জনগণ যে পরিবর্তনটা চায়, এই পরিবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে কিনা তারা না দেখে ঘুমাতে যাচ্ছে না। এই যে সামগ্রিক পরিবর্তনের চিত্রটা যদি রাজনৈতিক দল হিসেবে আমরা যদি আমলে নিতে না পারি, আমি জামাত ইসলামের ক্ষেত্রে আমরাও বলবো আমাদের অনেক শিখার আছে এখান থেকে, আমাদেরও অনেক কিছু পরিবর্তন করতে হবে, আমাদেরও জেনজিদের চাওয়া অনেকগুলো বিষয় আমাদের আমলে নিতে হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন যারা করতে ব্যর্থ হবে তারাই জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হবে। আজকে গুম খুনের যেই কারণে আওয়ামী লীগ ফেসিবাদ তন্ত্র কায়েম করে পলায়ন হয়েছে, দেখেন এটা রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর কারণে কিন্তু সেটা হয়। একজন প্রধানমন্ত্রী আপনার যুগের পর যুগ থাকতেছেন, তো তিনি মনে করতেছে আমি এবার থাকতেছি এইভাবে দখল করলাম, বিনা ভোটে হয়ে গেলাম, পরের বার আমি রাতের ভোট দিনের ভোট রাতে করলাম,
দামি করলাম, আগামীতে আমি আরেকটা সিস্টেম করব, আমি তো সর্বসর্বা। তো এই যে তার ভিতরে একটা ফেসিবাদী তন্ত্র ঢুকে যায়, চিন্তা ঢুকে যায়, আর এটা করতে গিয়ে তখন তার অধস্তনের নেতা কর্মীরা কী করে, নমিনেশন পাওয়ার জন্য কি না করে। এখনও তো আমরা শুনতে পাই কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন বাণিজ্য হচ্ছে। তো আমরা সেখান থেকে তো বেরোতে পারলাম না। এখান থেকে বের না হতে পারলে বাংলাদেশের সত্যিকার অর্থে পরিবর্তন মানে আশাহত হবে। কিন্তু আশাবাদী যে জেনজিরা সেই পরিবর্তনের পক্ষে আছে, অবশ্যই এই দেশে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি আবার আপনাদের দুজনকেই বিরতির পরের বিষয়টি বলে যেতে চাই যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হলো এবং এই ট্রাইব্যুনালটাই এর আগে হয়েছিল, সেখানে জামাত ইসলামীর নেতাদের গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছিল। অপরাধ ট্রাইব্যুনাল এবং অপরাধ এবং অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি, এই সব কিছু মিলিয়ে আপনারা রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনারা কতটা বোঝাতে পারছেন যে এই অপরাধ ট্রাইব্যুনাল কি আগের ট্রাইব্যুনাল একই কিনা? কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে জামাতের ওই ট্রাইব্যুনালের ওই যে বিচার, সেই বিচারটিকে এই বিচারের সাথে একই রকমভাবে মেলানো হচ্ছে। একইভাবে জামাত রাস্তায় থাকছে আর আওয়ামী লীগ কর্মসূচি ডাকছে, যেখানে ওই সময় জামাতের কর্মসূচি থাকতো, আওয়ামী লীগ রাস্তায় থাকতো। দুটো জিনিসই এক কিনা এটি আপনারা বিশ্লেষণ করছেন কিনা, ভাবছেন কিনা, এই প্রশ্ন থাকবে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটি বিরতির পরে আবার ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর দিরাওয়ার। আমি বিরতিতে যাবার আগে প্রশ্ন রেখেছিলাম, তুষার বলতে পারেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হলো। আমি জানি না এর আগের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটারই এটা আইনগতভাবে সেটারই ধারাবাহিকতা, কিন্তু শুধুমাত্র পুনর্গঠন করা হয়েছে। এটা একটি ব্যাপার থাকে যে দ্রুততার জন্য হয়তো বা করা হয়েছে, আইনি যে জটিলতা এইটা একটু সময় সাপেক্ষ ছিল, এই কারণে দ্রুত করা হয়েছে, অথবা অনেক কিছু ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু ওই সময়ের বিভিন্ন প্রেক্ষাপট, দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়কে নিয়ে বিভিন্ন কর্মসূচি, কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে গণজাগরণ মঞ্চ, যেটি গণজাগরণ মঞ্চের পরবর্তীতে আমরা যেটা অন্য ধরনের ইনফরমেশন পেলাম যে এটি আসলে অন্য কাজের জন্য করা হয়েছিল, সেটির সাথে এই আজকের যে অপরাধ ট্রাইব্যুনাল, আবার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি, জামাত, এনসিপি সহ তারা মাঠে থাকছে, বিএনপি মাঠে থাকছে, এগুলোকে যে এক ধরনের তুলনামূলক বিশ্লেষণের সমান সমান দেখানো, অর্থাৎ আসলে জামাত, এনসিপি, বিএনপিও যে আওয়ামী লীগও তাই, এমন একটা ব্যাপার আমরা জানি না, আমি জানি না আপনারা এটা খেয়াল করছেন কিনা, এটি কিন্তু সমাজে ফিরে আসছে কিনা। আচ্ছা, এটা উত্তর দেওয়ার আগে আমি একটু পোস্টার বিষয়ে একটু এটা রেকর্ডের সাথে বলে রাখতে চাই। এটা যে ভাই যেটা বললেন, এটা একই জিনিস আমিও ফেস করি। আমি তো এলাকায় পোস্টারিং করেছি এবং আমি দেখতে পাই যে আমার মুখ ছিঁড়ে ফেলা হয়েছে, পোস্টার অর্ধেক ছিঁড়ে ফেলা। এটা তারা কী স্টেটমেন্ট তারা মেক করতে চায়, মানে যারা এই কাজটা করে আমি ঠিক জানি না। সব পোস্টার আছে, অন্যান্য সকল পোস্টার আছে, কিন্তু শুধু আমার পোস্টারগুলো একেবারে ধরে 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 ছেঁড়া, মানে আমরা লাগাই একদিক থেকে আরেক দিক থেকে এগুলো ছিঁড়ে ফেলা হয়। এটা খুব অদ্ভুত আর কি, এবং এটা খুব মানে পীড়াদায়ক, কষ্টও লাগে, যে এটা করে আসলে তো এই সংস্কৃতি আমরা চাই না। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, এবার আপনার এতে আসি এই ট্রাইব্যুনালের প্রসঙ্গে। আমার কাছে মনে হয় যে দুটোর মধ্যে রাত আর দিনের পার্থক্য। আগে ট্রাইব্যুনাল যেভাবে একটা ক্যাঙ্গারু কোর্টের মতো করে করা হয়েছিল, যে আপনি বসে যাবেন, আপনি উঠে দাঁড়ায় যাবেন, আমি বসাই দিব, বা আপনি বসে যাবেন, আমি দাঁড়াই দিব, স্কাইপি কেলেঙ্কারি, এবং যেভাবে আপনার ওই গুম করা হলো যারা ওই সময় যাদেরকে আসামি করা হয়েছে, সুখরঞ্জন বালী, হ্যাঁ সুখরঞ্জন বালীর ঘটনা আপনি জানেন, হ্যাঁ সাক্ষী বানানো হয়েছে, তারপর আপনার যারা আসামি যাদেরকে করা হয়েছে তাদের সন্তানদেরকে বা তাদের সাক্ষীদেরকে যেভাবে গুম করা হয়েছে, হ্যাঁ, ফলে পুরো জিনিসটাই একটা মানে পলিটিক্যালি মোটিভেটেড। এবং এখান থেকে আওয়ামী লীগ এই যে তার যে দীর্ঘ গণতান্ত্রিক শাসন, এটা কি আসলে ন্যায্যতা দিতে চেয়েছে যে আমরা তো যুদ্ধাপরাধী বিচার করতেছি, সুতরাং আমাদের সাথে থাকো, এবং একটা ইমোশন নিয়ে খেলা করেছে। যারা ইয়াং তরুণ তাদের ইমোশন নিয়ে খেলেছে। এবং এই যে আপনি বললেন এটা তো একটা শাহবাগের প্যাথোলজি, যে আমরা দেখতে পেলাম যে ফাঁসি চাইলো তারা। আজকে আমাকে আরেকটা টেলিভিশন টকশোতে জিজ্ঞেস করেছে যে আপনারা কী শাস্তি চান, আমি বলছি এটা তো আদালত ঠিক করবে, আমরা ইনসাফ চাই, আমরা তো শাহবাগ না যে আমরা বলে দেবো আগে থেকে যে এইটাই হইতে হবে। এখন এইটার সাথে এই আন্তর্জাতিক, এটা ঠিকই যে ওই একই ট্রাইব্যুনাল, কিন্তু আইনের অনেকগুলো পুনর্গঠন করা হয়েছে, কিন্তু আপনি এই বিচারিক প্রক্রিয়া যদি দেখেন, এটা কমপ্লিটলি স্বচ্ছ একটা বিচারিক প্রক্রিয়া হচ্ছে। টেলিভিশনে লাইভ টেলিকাস্ট করা হয়েছে, কালকের বিচারটাও দেখানো হবে, ঠিক আছে, এবং এটার আন্তর্জাতিক মানদণ্ডটা রক্ষা করা হচ্ছে। আমরা যতটুকু বুঝতে পারি, পত্রপত্রিকার রিপোর্ট হয়েছে যে ইভেন যারা আসামি পক্ষের, আপনি ভেবে দেখেন শেখ হাসিনা এইগুলোর সাথে জড়িত না, এই কথা তার আইনজীবী এসে
30টা মিডিয়ার বুমের সামনে এসে বলেছেন যে তাকে তিনি এগুলো করেন নাই, তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, তিনি এখনো প্রধানমন্ত্রী, এগুলো বলা যাচ্ছে, কেউ তাকে বাধা দিচ্ছে না কোথাও। ফলে এইটার সাথে দুটোর সাথে মেলানো যাবে না। ওইটা ছিল পলিটিক্যালি মোটিভেটেড এবং অবশ্যই অসৎ উদ্দেশ্যে। ডেফিনেটলি বাংলাদেশে এই যুদ্ধাপরাধ যেটা হয়েছে 71 সালে মুক্তিযুদ্ধের সময় যে অপরাধ, এটার ব্যাপারে যারা এটার সাথে জড়িত তাদেরকে এটার ব্যাপারে ক্ষমা চাওয়া উচিত, এবং তারা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী কোনো রাজনীতি সম্ভব না, ঠিক আছে, এটা পরিষ্কার। কিন্তু আপনি যেভাবে এটাকে ব্যবহার করলেন নিজের ক্ষমতাকে সুসংগত করার জন্য, অবৈধ ক্ষমতাকে, এটা তো কোনোভাবেই মানা যাবে না। এবং আসামি পক্ষকে যাদেরকে আপনি আসামি করলেন তাদেরকে তো আপনার মানে আত্মপক্ষ সমর্থন করতে দিতে হবে, সেটা করতে দেওয়া হয় নাই। এবং অন্যান্যভাবে এটাকে ব্যবহার করা হয়েছে। পুরোপুরি রায়টা আসলে আগে থেকে শেখ হাসিনার ইচ্ছাটাকেই চাপিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে বাংলাদেশকে দীর্ঘ একটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাওয়া হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে, ঠিক আছে। কিন্তু এটার সাথে এখনকারটা আমি মনে করি যে দৃশ্যমান পার্থক্যটা আমাদের সামনে পরিষ্কার। এখনও পর্যন্ত এটা আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠে নাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রসিকিউশন স্লো। আমরা মাঝে মাঝে উল্টো বিরক্তি প্রকাশ করি, ক্ষোভ প্রকাশ করি যে এত স্লো কেন, কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা প্রক্রিয়া মেনে ধরে ধরে আগাচ্ছে। আমরা আরও বলেছি যে ট্রাইব্যুনাল আরও কয়েকটা গঠন করতে পারত, সেটা তারা করে নাই। ফলে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে আমার কাছে কোনো প্রশ্ন নাই। কিন্তু যেটা উচিত সেটা বা যেটা আমাদেরকে এনশিওর করতে হবে, পরের যারা সরকার হবে, পরে যারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা কিন্তু আরও বিচার কিন্তু থেকে যাচ্ছে, এই বিচারগুলো যেন কোনোভাবেই মানে বন্ধ করা না হয়, বিচারগুলো যেন কন্টিনিউয়াস চলতে থাকে। ইয়াসিন আরাফাত, আমরা একদম শেষ জি, একই প্রশ্ন। সরোয়ার তুষারের সাথে আমার দ্বিমত নাই। আমি শুধু কয়েকটা পয়েন্ট যোগ করব। আগের ট্রাইব্যুনালের সাথে মৌলিক পার্থক্যের জায়গায় সেফ হোম গঠন করা হয়েছিল, সাক্ষীদেরকে নিয়ে এসে শেখানো হয়েছিল। এখানে সেফ হোমের কোনো ঘটনা নাই। এরপরে কোর্টের প্রাঙ্গণ থেকে সুখরঞ্জন বালিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হওয়ার পরে আসামি পক্ষের আইনজীবীরা ডকুমেন্ট সহ আদালতে উপস্থাপন করে এই বিষয়ে আপনাদের রুলিং দেন। কোর্ট সেটা, সুখরঞ্জন বালি কিন্তু আসামি পক্ষের সাক্ষী ছিলেন না, তিনি সরকার পক্ষের সাক্ষী ছিলেন। সরকার পক্ষের সাক্ষী কিন্তু ছিলেন, তিনি কিন্তু সেদিন নিজের তিনি গিয়েছিলেন, বিবেকের তাড়নায় কিন্তু তিনি সত্য বলেছিলেন। তিনি যেদিন সেখানে গিয়েছিলেন সেদিন তিনি আসামি পক্ষের পক্ষে কথা বলতে গিয়েছিলেন, সেজন্য তাকে কিডন্যাপ করা হয়েছিল। আমি সেটা বলছি আপনাকে। এরপরে দেখেন এখানে স্কাইফি কেলেঙ্কারির কথা বলা হচ্ছে। তারপরে এসকে সিনহা প্রধান বিচারপতি, তিনি তো এই ব্যাপারে বই লিখছেন, সেখানে উল্লেখ করেছেন তাকে কী রায় দিতে বলা হবে। এরপরে শাকা চৌধুরীর রায় আগে হবে না সাইদির রায় আগে হবে না নিজামী গোলাম আজম রায় আগে হবে, এগুলো আগে ঠিকঠাক করা হচ্ছিল। সুতরাং এই সামগ্রিক বিষয়গুলো দেখেন, এগুলো থেকে মুক্তি যেন জনগণের কথা না থাকে, সেজন্য তারা প্রথম দিন থেকে স্বচ্ছ বিচারের চেষ্টা করছে। মিডিয়াতে প্রতিটি বিষয় তারা লাইভ টেলিকাস্ট করছে। এর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গন থেকে আজকে পর্যন্ত এই ট্রাইব্যুনাল নিয়ে কোনো অভিযোগ ওঠে নাই। কেন ওঠে নাই? আন্তর্জাতিক জুরিসপ্রুডেন্সের বিভিন্ন সদস্য যারা, তারা এই দেশে সফর করেছেন, এখানের যারা প্রসিকিউটর তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, ট্রাইব্যুনাল যখন তারা বিচার কাজ চলে কাজ তখনও উপস্থিত থাকেন। সুতরাং এটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল স্বচ্ছ একটি বিচার প্রক্রিয়া কাজ করছে। এটার আগের সাথে উদাহরণ দেওয়ার কোনো সুযোগ, হ্যাঁ যদি কেউ উদাহরণ দিয়ে থাকে তারা অবশ্যই তারা শেখ হাসিনার লোক। ওই যে একটু আগে বললেন যে শেখ হাসিনা এত পাপ করেছে, তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিত মানুষও তার পক্ষে কথা বলছে। এখন জ্ঞান পাপী যারা, তাদেরকে আপনি কি বলে ঠেকাবেন, কি বলে বুঝ দেবেন? তারা এখন বলতেই পারে যে এটা আগের সাথে তার মিল আছে। আগের সাথে যদি মিল থাকে, সেফ হোমের ঘটনা দেখাক, তারা স্কাইফি কেলেঙ্কারি দেখাক, আমি উঠতে বসবো আপনি দাঁড়ায় যাবেন বসে যাবেন, এটা দেখাক, তারা দেখাতে পারবে না। সুতরাং গায়ের জোর দিয়ে হতে বলতে পারবে, কিন্তু আমার বিশ্বাস দেশের জনগণ সেটা মেনে নেবে না। আর দেশে মজলুমের সংখ্যা বেশি, এটাকে সরাত হিসেবে যে কথা বলছেন, কারণ আওয়ামী লীগ এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো গ্রাম নাই, শহর নগর নাই, বন্দর নাই, যেখানে আওয়ামী লীগের নির্যাতনের শিকার বিগত 17 বছর হয় নাই। ওই যে একজন ঝাড়ুদারও যদি সে আওয়ামী লীগ করে থাকে, সে তার প্রতিপক্ষ ঝাড়ুদারকে সে হামলা করেছে, তাকে নাজেহাল করেছে। যে যে লেভেলে ছিল ওই লেভেলে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে 16 বছর মানুষের প্রতি নির্যাতন করেছে। সুতরাং আমাদের মজলুমের সংখ্যা বেশি। সে মজলুম শেখ হাসিনার একটা মানে দৃষ্টান্তমূলক রায় দেখতে চায়। সুতরাং ট্রাইব্যুনাল নিয়ে শুধু আওয়ামী ফেসিবাদী যারা, যারা চোখ থাকতে অন্ধ, বিবেক থাকতেও যারা বোবা, তারা হয়তো এটা নিয়ে প্রশ্ন তুলতে পারে, এছাড়া অন্য কেউ প্রশ্ন তোলার সুযোগ নেই। আমরা আশা করছি আজকে একটি প্রত্যাশিত রায় এদেশের মজলুম জনগণ দেখতে পাবে এবং এরকম আরও অনেক রায় দেখতে পাবে, এই প্রত্যাশা আমরা করছি। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এই গণহত্যার বিষয় নিয়ে রায় কী হচ্ছে সেটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই।
একজন সঞ্চালক হিসেবে সাধারণভাবে মাঝামাঝি থাকা বা কোনো পক্ষে না যাওয়ার একটা বিষয় সাংবাদিকতায় থাকে, কিন্তু কোনো প্রত্যক্ষ অপরাধের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ সাংবাদিকতায় নেই। অর্থাৎ গণহত্যা যা হয়েছে সেটি আমি আমার চোখে দেখেছি। কাজে আমি এখানে সাংবাদিকতার আড়ালে গিয়ে আমি গণহত্যা আসলে হয়েছে কিনা এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কবে বিচারে রায় দিবে তারপর আমি সেটি বলবো যে জি গণহত্যা হয়েছে। এটি সাংবাদিকতার কোনো দীক্ষা নয়। যদিও আমাদের বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন সাংবাদিকতার মধ্যে এই বিষয়টি চিন্তা করা হয় যে আদালত যতক্ষণ না রায় না দিবে ততক্ষণ আসলে এটা প্রমাণ হলো না কে খুনি কে খুনি না। যেটি প্রকাশ্যে ঘটে যায় সেটির বিরোধিতা যখন আপনি করেন তখন আপনি মুসলমান হলে আপনি আপনার নফসের সাথে জিহাদ করতে পারেন না। আপনি যেটি জিহাদ মানে জানেন সেটি জানেন না। আপনি যদি হিন্দু হন তাহলে আপনি পুণ্যের অহংকারের মধ্যে রয়েছেন, আপনি ইনসাফের মধ্যে নাই। এই জায়গাটি পরিষ্কার থাকতে হবে। অপরাধ যেটি সেটি অপরাধী, সেটি আপনার ছেলে হলেও মেনে নিতে হবে। যদি আপনি মুসলমান হন হযরত ওমরের ছেলের কথা মনে রাখবেন। যদি আপনি হিন্দু হন, যদি আপনি বৌদ্ধ হন বা অন্য কোনো ধর্ম হন বা ধর্ম নাই মানেন, তারপর আপনি মনে রাখবেন যে আপনার নিচের বিবেচনা বোধটিই হলো সবচেয়ে বড় আদালত। সেটি বলে মানুষের বিবেচনা বোধ। নিশ্চয়ই অপরাধ ট্রাইব্যুনালের বিচারের চেয়েও সবচেয়ে বড় কথা যে জাতি এই রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে যাবে এবং এই ধরনের গণহত্যা যেন বাংলাদেশে আর কখনো না হয় সেই প্রত্যাশা রেখে ইস্পাহানী মির্জাপুর 0 শেষ করছি।